তারই মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো নারীর প্রতি সহিংসতা এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন অত্যন্ত একজন নির্ভর আলোচক, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সম্মানিত প্রধান এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার রয়েছেন আমাদের সাথে। স্যার, আপনাকে স্বাগত জানাই আজকের আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করবার জন্য। একই সাথে রয়েছেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। দিদি, আপনাকেও স্বাগত জানাই আজকে আমাদের নারীর প্রতি সহিংসতা এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলবার সুযোগ করে দেওয়ার জন্য, আমাদের দর্শকদেরকে আপনাদের মতামত জানাবার জন্য। ডক্টর মজুমদার স্যার, আমি একটা বিষয় আমরা লক্ষ্য করছি, সেটি হচ্ছে যে জুলাই বিপ্লবের পর সম্প্রতি আমরা দেখেছি খুন, রাহাজানি, ডাকাতি, হত্যা, ছিনতাই, বিশেষ করে ধর্ষণ এবং নারীর প্রতি নিপীড়নটা কিন্তু এক ধরনের মনে হচ্ছে একটু বেড়েছে। এবং এই বাড়ার পরিস্থিতিতে আমরা দেখেছি সারা দেশব্যাপী একটা বিক্ষোভ চলছে, সকল শ্রেণী পেশা মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আমরা দেখেছি যে সর্বশেষ ধর্ষণের শিকার আসিয়া, সে আসিয়ার মায়ের কান্না, বোনের কান্না এবং আমি মনে করি দেশবাসীর কান্না কিন্তু এখনও থামেনি। তো সে অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশে নারী নিপীড়ন, ধর্ষণ এবং ধর্ষকের বিচার, এটাকে আপনি কীভাবে দেখছেন? ধর্ষকের বিচার তো হওয়া উচিত, সব অন্যায়েরই বিচার হওয়া উচিত। নারীর নির্যাতন, নারীর প্রতি নিগ্রহের অবশ্যই বিচার হওয়া উচিত এবং ধর্ষকের তো নিঃসন্দেহে এর কোনো বিকল্প নেই। কারণ যদি বিচার না হয় তাহলে বিচারহীনতার সংস্কৃতি গড়ে ওঠে এবং বিচারহীনতার সংস্কৃতি যেখানে গড়ে ওঠে সেখানে যে অন্যায়, অবিচার, অপকর্ম বিস্তৃত হয়ে থাকে। তাই বিচার হইতেই হবে এবং দৃষ্টান্তমূলক বিচার হইতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হইতে হবে। এবং যেটা নিশ্চিত করা দরকার সেটা হলো বিচারটা যেন ন্যায় বিচার হয়। কোনো রকম আমরা তাড়াহুড়া করতে গিয়ে আমাদের দীর্ঘসূত্রিতা অবশ্যই আমাদেরকে এড়াইতে হবে, দীর্ঘসূত্রিতা কোনোভাবে কাম্য নয়। কিন্তু তাই বলে আমরা তাড়াহুড়া করে যেন যে অবিচার না করি, এটাও নিশ্চিত করা আমাদের দরকার। তো এই বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে হবে এবং গত 15 বছরের দুর্ভাগ্যবশত আমরা তো বিচারহীনতার সংস্কৃতি ছিল। আমরা রুল অফ ল ছিল না, রুল বাই ল ছিল। আমরা আইন, বিধিবিধান এগুলো ব্যবহার করেছি আমাদের নিজেদের স্বার্থে, নির্মোহভাবে নয় এবং নিরপেক্ষভাবে নয়। তো আমি আশা করি যে এই আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, এবং আসিয়ার ক্ষেত্রে তো এটা তো একটা করুণ, বহু দিক থেকেই করুণ। এটা একটা ছোট শিশু এবং এটা এবং আত্মীয় দ্বারা, নিজের স্বজনদের দ্বারা সে নিগৃহীত হয়েছে এবং সেই নিগ্রহ কিন্তু উপর্যুপরি ঘটেছে। তাকে প্রতিবাদ করে এটা থামানো যায়নি। সব ধরনের যৌন নিপীড়ন, সব রকমের অন্যায়, কিন্তু এটা আরও মর্মান্তিক যখন এইভাবে এই যে সর্ট অফ ইনসেস্টের মতো, ইনসেস্টের বাংলা কী হবে, যে নিজের বাবা মা যেমন যে নিজের কন্যা শিশুকে নিগ্রহ করে, যৌন হয়রানি করে, সেই ধরনের। এটা তো মানে কি বলে, এটা ভাবতেও তো মানে গাড়িরই করে। তো আমি অবশ্যই বিচার হওয়া দরকার। আপনার আলোচনা থেকে একটা কথা তুলে একটু বুঝবার চেষ্টা করছি। দর্শকরা নিশ্চয়ই আছেন আমাদের সাথে এবং তারাও দেখছেন এই যে আসিয়ার যে নির্মম পরিণতি, সেটা আমরা দেখেছি। আপনি বলছেন বিচারহীনতার সংস্কৃতির কথা বলেছেন। গত 15 বছরে যে আমরা দেখেছি যে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার যে শক্তি, সেটি কিন্তু জনগণ মুখ ফুটে কথা বলতে পারতো না। কিন্তু এখন একটা বিষয়, সেটি জনগণ কিন্তু এখন সোচ্চার হয়েছেন। আমরা খুবই আশাবাদী হতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর ইউনূস এবং আসিফ নজরুল স্যার, আইন উপদেষ্টা, তারা সকলে মিলে কিন্তু আইনের একটা নতুন কিছু একটা করার চেষ্টা করছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে নিশ্চয়ই আমাদের মনে আছে, আপনি যেহেতু নির্বাচন নিয়ে কাজ করেন, বিগত একটা নির্বাচনের সময় একজন নারীকে যে কোনো প্রার্থীর পছন্দের জায়গায় প্রতীকে ভোট না দেওয়ার কারণের জন্য কিন্তু গণধর্ষণের শিকার হতে হয়েছে নোয়াখালীতে। তো এই যে বিচারহীনতার সংস্কৃতি এবং একই সাথে আমরা যেটা দেখেছি যে আরও অনেকগুলো মৃত্যু মারা গিয়েছে, অনেক হত্যার বিচার কিন্তু আমরা দেখিনি। তো সেই অবস্থায় গত সময়কার এই বিচারহীনতার সংস্কৃতি কি ছাপ এখনও থেকে যাবে, না আমরা এটা থেকে বেরিয়ে আসতে পারবো? নিঃসন্দেহে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে পারবো কিনা জানি না, বেরিয়ে আসতে হবে। এবং এটা আরেকটা যে জিনিস আমাদের উপলব্ধি করা দরকার, আমাদের মনে রাখা দরকার, এই যে ঘটনাগুলো,
এগুলো অবশ্যই সরকারের দায় আছে, সরকারকে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং বিচার করতে হবে, দ্রুততার সাথে করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। কিন্তু একই সাথে আমাদের এইসব ঘটনাগুলো, যেমন যেখানে একটা মেয়ে যদি তার আপনজনদের কাছে নিরাপদ নয়, একটা ছোট্ট শিশু তার বাবার কাছে নিরাপদ নয় একটা মেয়ে, সেটা তো আইন কানুন বিধিবিধান যতই কঠোর করা হোক, যতই এটা প্রয়োগ করা হোক নির্মমভাবে, এটা কিন্তু নির্মূল করা যাবে না যদি না আমাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গির, আমাদের মূল্যবোধের পরিবর্তন না হয়। এটা আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। তো এই জন্য আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে এবং এই জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই। আপনি যদি নির্বাচনে কাজ করেন, আপনি চট করে ধরে ফেলেছেন, আমরা সুবর্ণচরে সে কথাটা বলছিলাম, সেই সময়কার ঘটনা কি একটু স্মরণ করা যায় কিনা? কি হয়েছিল সে সময় যে পছন্দের প্রতীকে ভোট না দেওয়ার কারণের জন্য যে ঘটনাটা ঘটেছিল? আমার যতটুকু মনে পড়ে সেই ঘটনাতে যে একজন নারী তার যারা প্রতিবেশী কিংবা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয় নাই, তার জন্য তারা প্রতিশোধ নিয়েছে এবং প্রতিশোধ নিয়েছে তারা যে নির্মমভাবে এবং জঘন্যতম পন্থায়, এটা এবং করে পার পেয়ে গিয়েছে। এটা নিয়ে যদি হইচই না হইতো এবং এটা নিয়ে যদি মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত না হইতো, তাহলে হয়তো কিছুই ঘটতো না। এবং তারা করতে পেরেছে কারণ তারা মনে করেছে যে এটা করলে তাদের এর কোনো মাসুল দিতে হবে না তাদেরকে। তো ওটাই বিচারহীনতার সংস্কৃতি, ওটাই হলো অন্যায় করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি। তো আমাদের এই সংস্কৃতি থেকে আমাদের ঊর্ধ্বে উঠতে হবে। যেই অন্যায় করে, সেই যেই দলের হোক, যেই মতের হোক, যেই বয়সের হোক, এবং তার যেটাই তার পরিচয় হোক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। ওটাই বিচার, আইনের শাসন। নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা বলছিলাম সুবর্ণচরের সেই নারীর কথা যিনি গণধর্ষণের শিকার হয়েছিলেন, নিশ্চয়ই বিচারহীনতার সংস্কৃতি বেড়ে আসতে হবে। মিসবুশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কিন্তু বাংলাদেশে শুধুমাত্র যে আপনারা অনেকগুলি প্ল্যাটফর্মের মাঝে কিন্তু আপনারা নারী প্রতি সহিংসতা নিয়েও কাজ করেন এবং আপনারা জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম সহ এরকম নানা রকম প্ল্যাটফর্মের সাথে আপনারা আপনাদের কার্যক্রমকে চালিয়ে আসছেন। আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন নারী, আমি নারী হিসেবে সম্বোধন করলাম। পৃথিবীর 1/4 দেশ আপনার দেখার সুযোগ হয়েছে, সেখানকার আইন কানুন দেখেছেন, নারীর প্রতি নিপীড়ন দেখেছেন এবং আপনি সেদিন বলেছিলেন একটি অনুষ্ঠানে, জাতীয় কন্যা শিশু ফোরাম অ্যাডভোকেসি ফোরাম একটা অনুষ্ঠানে আপনি বলেছিলেন, যদি কোনো আমার পরিবারের কেউ যদি কারো দ্বারা নির্যাতিত হয় বা ধর্ষিত হয়, তাহলে কিন্তু লজ্জা আমার নয়, লজ্জা হচ্ছে যিনি এই ধর্ষক, সেই ধর্ষকের। আপনি আমার দেশের সাথে পৃথিবীর 1/4 দেশ ভ্রমণ না আপনার কাজে থাকার কারণের জন্য আপনি এই তুলনামূলক কি বিশ্লেষণ করতে পারেন আমাদের সাথে অন্য দেশগুলোতে যেখানে কাজ করেছেন আপনি? ধন্যবাদ। আমার দেখা মতে সারা পৃথিবীতে যেভাবে কাজ হচ্ছে এবং তার ফলশ্রুতিতে যে সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় যে মননশীলতা, তার যে বদল এসেছে, সেই হিসাবে আমি যদি কয়েকটা অঞ্চলের কথা বলি, আফ্রিকার পশ্চিমাঞ্চলের দেশগুলিতে দেখা যাচ্ছে, বিশেষ করে লাইবেরিয়ার কথা আমি বলবো, ওখানে নারীর প্রতি যে সহিংসতা, নিপীড়ন, নির্যাতন এবং ধর্ষণ, এটা এত আকারে, বিশেষ করে দেশটি গৃহযুদ্ধ শেষ করেছে কয়েক বছর আগে। তো কিন্তু সরকার এবং দেশ সেখানে ওরা একটা স্বীকার করছে যে এটা একটা জাতীয় বিপর্যয় এবং এ কারণে ওই দেশটি কিন্তু তারা স্টেট অফ এমার্জেন্সি রেপকে আখ্যায়িত করছে। এর মানে হচ্ছে এর জন্য আমার অ্যাকশন দরকার, এর জন্য আমার আইন দরকার, এর জন্য আমার সকলের প্রতিহত করা দরকার, সেটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে। আবার আমি যদি বলি যে আরও উন্নত দেশে, পাশ্চাত্যের উন্নত দেশগুলির কথা, তারা কিন্তু যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের অন্যান্য দেশের এগিয়ে যাওয়ার, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু তারা এই নারীর প্রতি যে নিপীড়ন, সহিংসতা, নির্যাতন, এটার দিক থেকেও তাদের কিন্তু নিচের দিকে, তাদের রেখাটা কমের দিকে।
আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি যে গত 53 বছর আমরা যেভাবে শিক্ষাক্ষেত্রে এগিয়ে গিয়েছি, স্বাস্থ্যে এগিয়ে গিয়েছি, প্রযুক্তিতে আমরা যদি বলি সারা পৃথিবীতে কয়েকটি বিষয়ে আমরা অনেক প্রথম সারির দিকে যাওয়ার স্বপ্ন দেখছি, সেই হিসাবে বাংলাদেশে নারী, বিশেষ করে কন্যা শিশু এবং ইয়াং নারী, যুব নারী, এদের প্রতি যে সহিংসতা, নিপীড়ন, সেই দিকে আমরা এখন পর্যন্ত উল্লেখযোগ্যভাবে এগোতে পারছি না। এটার কারণ আমরা হয়তো এরপরে আরও আলোচনা হবে, এর কারণ সামাজিক হতে পারে, এর কারণ রাষ্ট্রীয় হতে পারে, কিন্তু আমাদের কোনো না কোনো জায়গায় যেয়ে তো একটা দায়বদ্ধতা স্বীকার করতে হবে যে এর কারণ কি আমি নিজে, সমাজ, নাকি পরিবার, নাকি রাষ্ট্র। আমরা এই কারণটা বের করার ক্ষেত্রে দোষারোপের জায়গায় আছি। অন্য দেশগুলি তারা দোষারোপ, অনেক দেশেই আমি আমার দেখা মতে গরিব দেশ, বাংলাদেশের তুলনায় দেখা যায় ও দেশে এখনও ট্যাক্স সিস্টেম নেই। আমি কয়েকটি দেশ দেখেছি যে দেশে এখনও ট্যাক্স সিস্টেম নেই, কিন্তু তারা এখনও নারীর প্রতি সহিংসতাকে রাষ্ট্রীয়ভাবে তারা স্বীকার করে কাজ করার জন্য কমিটমেন্ট দিচ্ছে, প্রতিশ্রুতি দিচ্ছে। কিন্তু আমাদের দেশে কিন্তু বহু বছর ধরে ট্যাক্স সিস্টেম আছে, তার মানে কি আমরা কত এস্টাবলিশড একটি দেশ। তো সেক্ষেত্রে কি আমরা এই জায়গাগুলিতে, এই যে বৈষম্যর নিপীড়ন, নির্যাতনের একটা মূল কারণ কিন্তু বৈষম্য। আমরা জন্ম থেকে যে বৈষম্যটা মধ্য দিয়ে বেড়ে উঠি, এর কারণে আমাদের সাব স্ট্যান্ডার্ড বলেন, দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলেন, নারীকে কিন্তু বেশিরভাগ জায়গায় যেভাবে নিপীড়নের শিকার হতে হয় তার মূল কারণ এই বৈষম্য। আমরা এই বৈষম্য দূরীকরণের জন্যে যতক্ষণ না কাজ করতে পারবো ততক্ষণ কিন্তু ওই জায়গায় আমরা হাত দিতে পারবো না। আর আমাদের এই যে নিপীড়নের রেখাটা, এটা সবসময় ঊর্ধ্বমুখী হবে, যেটা আমরা কখনোই চাই না। পৃথিবীতে আমি সর্বশেষ বলবো, আমরা খুব গর্ব করে যখন বলি অমুক দেশের তুলনায় বাংলাদেশ এগিয়ে আছে, অমুক দেশের তুলনায় বাংলায় টেকনোলজিতে এগিয়ে আছে, আমরা দুর্যোগ ব্যবস্থাপনায় এগিয়ে আছি, আমরা প্রযুক্তিতে এগিয়ে আছি, আমাদের যুব আন্দোলনে আমরা এগিয়ে আছি, আমরা রাজনীতিতে এগিয়ে আছি, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গায় এগিয়ে গিয়েছি। কিন্তু আমি তখন কিন্তু গর্ব করে বলতে পারি না নারী নির্যাতন কমের ক্ষেত্রে আমরা এগিয়ে গিয়েছি। এই জায়গাটায় আমাদের সমান গুরুত্ব এবং অনেকখানি বেশি গুরুত্বের সাথে দেখার সময় অনেক আগে থেকেই ছিল এবং এখন এটা অনিবার্য। জি, আমার শ্রদ্ধা স্যার ডক্টর বোজানুর মজুমদার যেটি বললেন যে পারিবারিকভাবেই কিন্তু আমরা নির্যাতিত হচ্ছি, সেক্ষেত্রে আমরা কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের কথা ধরি, বলা হয় যে 70% বেশি নারী স্বামীর দ্বারা নির্যাতিত হয়ে থাকে। তো সে যে পারিবারিক নির্যাতন, স্বামীর দ্বারা নির্যাতন, এবং যে ছোট্ট শিশুটা আসিয়ার কথা এখন সারা পৃথিবীর সকলের কাছে এখন অশ্রুসিক্ত অবস্থায় রয়েছে, যার কবরের মাটি এখনো শুকায়নি, সেই আসিয়ারও কিন্তু সে একেবারেই স্বজন দ্বারা সে নির্যাতিত হয়েছে। সেই জায়গায় আমাদের কি করণীয় আছে? শুরুতে আমি যেটা বলছিলাম যে পরিবারের জায়গাটা থেকে, পরিবার আমরা আগের যে আমার উত্তরটা ছিল সেখানে আমি ফিরে যাব যে বৈষম্য শুরু হয় আমাদের জন্ম থেকে, এবং আমরা প্ল্যান ইন্টারন্যাশনাল যেভাবে আমরা স্বীকার করি এবং আমাদের যে গবেষণায় দেখা গেছে যে শিশুটির যখন জন্ম হয় তখন থেকেই সে একচোখা দৃষ্টিতে মানে তাকে দেখা হয়। যেমন যদি ছেলে হয় তাকে একভাবে দেখা হয়, মেয়ে হয় তাকে একভাবে দেখা হয়, এবং ওই সময় থেকেই তার বৈষম্য, তার প্রতি বৈষম্যের দৃষ্টি দেখা। এখন আমার প্রশ্ন হচ্ছে এই দৃষ্টিটা কে দিচ্ছে? এটা কিন্তু বাবা এবং মা। তার মানে কি বৈষম্য শুরু হচ্ছে প্রথমে বাবা মা। আমি আসিয়ার জায়গায় আসব। আসিয়া আমাদের সারা বাংলাদেশে একটি শোকবহ বার্তা দিয়ে গেছে যে আমি নির্যাতিতা, আমার যে কারণে আজকে এই পরিণতি, বাংলাদেশের একটি কন্যা শিশুর জন্য সেই পরিণতি না হয়। আমার মনে হয় এটা আমাদের একটা বড় বার্তা আসিয়ার জন্য। আমি আসিয়া যেভাবে আত্মীয় স্বজন দ্বারা নির্যাতিত হয়েছে, যেভাবে ধর্ষিত হয়েছে, আমি সে জায়গার আগে আমি বলবো বাবা মায়ের জায়গা থেকে বলবো যে আমরা যখন বৈষম্যের কথা বলি, বাবা মা যদি আমার সমতা না দিতে পারে, আগে তো বাবা মার জায়গা থেকে দেখতে হবে, তারপরে না আমরা রাষ্ট্র এবং সমাজের কাছে যাব। এবং যে কারণগুলিতে বৈষম্য দেখা যায় সেটা হচ্ছে কি কারণে? সেটা হচ্ছে আমার কন্যা সন্তান সে বড় হয়ে বিয়ে হয়ে যাবে, আমার কন্যা সন্তান সে আয় করবে না, সে আমার জন্য খাদ্য নিয়ে আসবে না, সে আমার চিকিৎসা, স্বাস্থ্য এসব দিতে পারবে না। কারণ হচ্ছে কি, আইনে বলা আছে বিভিন্নভাবে আমাদের যে ছেলে সন্তান এতটুকু জমি পাবে, মেয়ে সন্তান এতটুকু পাবে, এবং এত টুকরো 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 হতে হতে দেখা যাচ্ছে আসলেই তার কিন্তু সেই জায়গায় মূল যে অধিকার
জন্ম থেকে সেই জায়গাটা সে বৈষম্য তাকে দেওয়া হচ্ছে। শিশুর শিক্ষার ক্ষেত্রে ছেলে শিশুকে একভাবে দেখা হচ্ছে, মেয়ে শিশুকে একভাবে দেখা হচ্ছে। ছেলেকে যদি ভালো স্কুলে দেওয়া হয়, মেয়েকে একটু খারাপ স্কুলে দেওয়া হয়। আবার রাস্তায় যদি বলা হয় যে তার যে নিরাপত্তার নামে তাকে স্কুল থেকে বঞ্চিত করা হচ্ছে। তারপর যদি স্বাস্থ্যের কথা বলি, স্বাস্থ্যের জায়গাও কিন্তু কন্যা শিশু তার বৈষম্যের শিকার হচ্ছে। এই যে হোল বৈষম্যের যে চক্র, এই চক্রটা কিন্তু পরিবার থেকে শিখেছি। এটা আবার কে নির্ধারণ করছে? আইন কিন্তু। কারণ আমি যদি আমার জন্ম থেকে আমি সমান কিছুর অধিকার পাবো, এটা যদি বাবা মা নিশ্চিত হতো যে হ্যাঁ আমার ছেলে যেমন ইনকাম করে আমার মেয়েও তেমন ইনকাম করবে, আমার মেয়ে যেভাবে আমাকে মানে ছেলে যেভাবে আমাকে দেখাশোনা করবে, ভবিষ্যতে সে আমার পরিবারের কর্ণধার হবে, আমার মেয়েও হবে, এটা যদি আইন দ্বারা নির্ধারণ করা হতো তাহলে এই বৈষম্যটা পরিবার থেকেই হতো না। আর এই যখনই হতো না তখনই তাকে কিন্তু দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বা তাকে দুর্বল ভাবার কোনো সুযোগ আসতো না। এবার আসি আমরা পারিবারিক জায়গা থেকে রাষ্ট্রীয় এবং সামাজিক বা পাবলিক পরিসরে যেভাবে আমরা আমাদের সমাজে আমরা আমাদের চিন্তা এবং ভাবনা, নারীর প্রতি সহিংসতা, সেটা একেবারে শুধু নারী নয়, যারা দুর্বল, যাদেরকে ভাবা হয় আসলে তারা দুর্বল না, কিভাবে ভাবা হচ্ছে যে আমি শুরুতেই বললাম যে পরিবার থেকে আমাদেরকে একটা সাব স্ট্যান্ডার্ড ধরে দেওয়া হয়েছে। সেই কারণেই আমাদের প্রতি একটা মিথ্যে বলয় তৈরি করা হচ্ছে আমাদের বিরুদ্ধে যে ও দুর্বল, ও পারবে না। এ কারণে এরপরেই দেখা যাচ্ছে আমাকে রাস্তায় বলেন, পাবলিক পরিসরে বলেন এবং আত্মীয় স্বজনের জায়গা বলেন, আমাকে আক্রমণ করা হচ্ছে, আমাকে আমার প্রতি নির্যাতন করা হচ্ছে। আমি এই জায়গায় বলবো যে শুধু আইনের শাসন নয়, স্যার বলেছেন আইনের অনেকগুলি জায়গাতে, আমি বলবো যে আমাদের সামাজিক যে আচরণ, আমাদের সামাজিক যে চিন্তা ভাবনা, নিন্দা রয়েছে এই নারীর প্রতি সহিংসতার, সেই জায়গার বদলটা আমাদের আনতে হবে অচিরেই, এবং তার জন্যও রাষ্ট্রের অনেক ভূমিকা রয়েছে। নিশ্চয়ই আমরা একটা বিরতি নিব, ডক্টর বদিউল মজুমদার স্যারের কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা নারীর প্রতি সহিংসতা এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম, সেখানে দুঃখ বেদনার কথাই আমরা শুনছি। সে আলোচনা নিয়ে আবার আমরা ফিরবো। আমাদের সাথে রয়েছেন ডক্টর বদিউল মজুমদার এবং রয়েছেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস কবিতা বোস। আমরা দুজনকে নিয়ে আবার ছোট্ট বিরতির পর আপনাদের কাছে ফিরে আসছি। ইসমাইল মির্জা বসুবার্তিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান এবং জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ডক্টর বদিউল মজুমদার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস রয়েছেন। আমরা কবিতা বোসের সাথে কথা বলছিলাম। আমি ডক্টর মজুমদার আপনার কাছে একটু যদি জানি, এবং সেই ধারাবাহিকতায় কবিতা বোসের ধারাবাহিকতায় আমরা বিচারের দীর্ঘসূত্রতার কথা শুনেছি, সামাজিক কুসংস্কারের কথা বলেছি, আর্থিক অসচ্ছলতা এবং বিচারের সাক্ষী না পাওয়ার একটা বিষয়টা কিন্তু এখানে বড় একটা জোরালোভাবে হয়েছে, সেটি একটা বড় বিষয়। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে সমাজে যারা প্রতিষ্ঠিত তারাই কিন্তু এই স্পেশালি কর্পোরেট সার্ভিসগুলোতে আমরা দেখেছি যে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা একজন নারীকে নানাভাবে প্রলোভন দেখিয়ে তাকে চাকরিতে প্রমোশন বলি, তাকে ব্যবসা বাণিজ্য দিবা বলি, আমরা কি ইতিমধ্যে দু একটি ঘটনাও দেখেছি, তাকে কিন্তু যৌন নিপীড়ন করার একটা প্রলোভন দেখিয়ে করানো হয়। সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখলেন? আমরা পরিবারের কথা শুনেছি, কিন্তু আমরা কর্মক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দেখতে পাই। তো নিঃসন্দেহে নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা যখন কর্মক্ষেত্রে এসব করে তখন অসমতার সম্পর্ক, কারণ যে ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি তার নিচের যিনি অধস্তন কর্মকর্তা তিনি নারী হলে তাকে বিভিন্নভাবে নিগ্রহ করে, বিভিন্ন রকম চাপ সৃষ্টি করে, বিভিন্ন রকম প্রলোভন দেখিয়ে যে যৌন হয়রানি করে। তো এটা তো অগ্রহণযোগ্য অন্যায় এবং শাস্তিযোগ্য অপরাধ, এবং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এবং এটার দুর্ভাগ্যবশত যদিও গ্রহণযোগ্য নয়, এটা কিন্তু ঘটে এবং ব্যাপকভাবে ঘটে, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু এগুলো যে নারীরা যারা অধস্তন অবস্থায়, তাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এসব করে, তাদের চাকরির খাতিরে বিভিন্ন রকম এইসব নিয়ে প্রতিবাদ করলে এর ঝুঁকি আছে, ব্যাপক ঝুঁকি আছে, এবং এই ঝুঁকি এড়ানোর জন্য তাদের চাকরির খাতিরে তারা অনেক সময় মুখ বুজে সহ্য করে। তো এইগুলো অবসান হওয়া দরকার। এগুলো এর কোনো যৌক্তিকতা নেই,
এগুলোর অবসান হওয়া দরকার। স্যার, একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে আমরা বিচার চাই, কিন্তু বিচার করতে গিয়ে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে, কোনো নিরাপদ ব্যক্তি যাতে কোনোভাবে যে কোনো বিচারের ক্ষেত্রে না হয়। আমরা এখন যৌন হয়রানির দায়ে অভিযুক্ত ব্যক্তির প্রকাশ্যে শাস্তির কথা দাবি উঠেছে, কথা বলছি। তো সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির যে অধিকার সেটি ক্ষুণ্ণ হবে কিনা? আমরা যেমন মধ্যপ্রাচ্যে দেখি যে সরাসরি স্লটিং করে বা একটা কিছু করে, তো এখানে প্রকাশ্যে শাস্তির একটা দাবি আমরা শুনতে পাচ্ছি। আমরা তো ওই যে বহু শতাব্দী পুরনো জুরিসপ্রুডেন্স, আইনের নীতিমালা, সেটা হলো নোবডি ইজ গিলটি আনলেস দ্যাট পারসন ইজ প্রুভেন গিলটি, এভরিবডি ইজ ইনোসেন্ট। অন্যভাবে বলতে গেলে একজন ব্যক্তি নিরপরাধ যতক্ষণ পর্যন্ত অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত না হয়। তো তাই আমাদের এইসব ব্যাপারে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। কারণ যে আমাদের দেশেই অনেক রকম অভিযোগ আছে যে নারী নির্যাতনের যে আইন, এই আইনের ব্যাপার সম্পর্কে অনেক রকম অভিযোগ আছে, যে অনেক রকম মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তাই এইসব ব্যাপারে প্রকাশ্যভাবে বিচার করার ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার। কারণ আমরা কোনোভাবেই একজনকে দোষী সাব্যস্ত করতে পারি না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি নিরপেক্ষ বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত হয়। তাই আমি মনে করি না এগুলোর প্রকাশ্য বিচার হওয়া উচিত। এবং সেক্ষেত্রে আপনি একটা কথা বলছিলেন যে অনেক সময় এই নারী ও শিশু দমন আইন, যেটা সে আইনটা অপব্যবহারের প্রসঙ্গ কিন্তু ব্যাপক অপব্যবহার হয়েছে। তো ওই জায়গায় যদিও নিশ্চয়ই আমরা যেভাবে সোচ্চার, আমরা যেভাবে মনে করি যে নারী নিপীড়ন, নারী নির্যাতন আমাদের অবশ্যই বন্ধ করতে হবে, এখানে পুরুষ নারী সকলে মিলে ভয়েস রেজ করতে হবে, কিন্তু ওই জায়গাটাও কিন্তু কোনো কারণে মনে হয় কি না যে যেমন যৌতুক এবং স্ত্রীকে নির্যাতনের দায় অনেক সময় দেখা যায় যে এই নারী নিপীড়নের মামলায় অনেকে হাজতবাস খাটতে, সবশেষে আবার দেখা যায় দুজনের মিলও হয়ে যায়, আবার সংসার করে। তো ওই জায়গাটাকে না, ওই যে অন্যায় করে তো সে হাজতে যেতেই পারে, তার শাস্তি হওয়াই উচিত। কিন্তু যার বিরুদ্ধে কেউ যদি অন্যায় না করে কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্নভাবে বিভিন্ন কারণে, অনেক সময় এসব হয়তো মিলমিশ হলো না স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু সেই মিলমিশ হয়তো তাদের মধ্যে ঘর করা, সংসার করা সম্ভবপর নয়, হয়তো বা তাদের এটাই পরিণতি হওয়া উচিত। কিন্তু এগুলো অনেক সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা সাজিয়ে পুরুষকে নিগ্রহ করা হয়। এবং আমি একই সাথে বলতে চাই যে হ্যাঁ, এই রকম অনেক ঘটনা আছে যে এটার অপব্যবহারের, বাট একই সাথে বলা দরকার আমাদের দেশে নারী নির্যাতন, নারীর প্রতি নিগ্রহ, নারীর প্রতি সহিংসতা এটা ব্যাপক। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, কিছু কিছু পুরুষের ব্যাপারে অপপ্রয়োগ ঘটে, কিন্তু নারীরা সাধারণত নিগ্রহের শিকার হয়, এটাই স্বাভাবিক। কমন ফেনোমেনা হচ্ছে নারীরা যে নিগ্রহ শিকার, এটাই স্বাভাবিক। কিন্তু অনেক ক্ষেত্রে হয় অস্বাভাবিক, যেগুলো পুরুষের ব্যাপারে এগুলো ব্যবহার হয়, তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়। জি, নিশ্চয়ই। আমি কবিতা বসে আসছি আপনার কাছে। আমরা সবসময় একটা কথা বলি, আপনি এই বিষয়ে আরও অভিজ্ঞতা সম্পন্ন। আমাদের দেশে যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে আমরা দেখি যে ধর্ষক সে কিন্তু মাথা উঁচু করে বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায়, ধর্ষিতা নারীটি বা কিশোরীটি, সেই শিশুটি বা তার পরিবার কিন্তু পালিয়ে বেড়ায়। আমরা থানায় গিয়ে তাৎক্ষণিক সেখানে সুরাহা করতে পারি না, সমাজের কাছে সুরাহা পাই না। যখন কোনো ধর্ষিতা নারী তার স্বামীর কাছে থাকবে থাক দূরের কথা, বাবা মার কাছে কিন্তু আশ্রয় পায় না। তো সে অবস্থার প্রেক্ষাপটে সমাজ, আমরা তো রাষ্ট্রকে সবসময় একটা দায় দেবার চেষ্টা করি, রাষ্ট্র চাইতে আমরা সমাজকে কিভাবে এই ক্ষত থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি, সমাজে কি আরও বেশি ভয়েস রেজ করতে পারি? ধন্যবাদ। আমি আবার শুরু করব যে এই জায়গাটাতে পাওয়ার ডাইনামিক্স দিয়ে, আমাদের ক্ষমতার একটা অবস্থা দিয়ে। হ্যাঁ, সেটা হচ্ছে যে এখানে যিনি ধর্ষক, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বলবো, বেশিরভাগ নেই, এখনও প্রায় 99%-এর বেশি ধর্ষকই হচ্ছে পুরুষ। তো পুরুষের অনেক ক্ষমতা রয়েছে, আমাদের সামাজিক যে ব্যাখ্যা রয়েছে যে পুরুষ বেশি রাজনৈতিকভাবে জড়িত, পুরুষের অনেক নেটওয়ার্ক থাকে, পুরুষ আয় করে, পুরুষ সিদ্ধান্ত নেয় সমাজে। তো এই জায়গা থেকে সে যখনই ধর্ষণের মতো কাজ করে, অন্যায় বা অপরাধ করে, তখন কিন্তু তাকে ওই ক্ষমতার জায়গা থেকেই
বিশ্লেষণ করা হয়, তাকে একজন মানুষ হিসাবে বিশ্লেষণ করে না, যে কারণে একজন ধর্ষকের মাও তাকে প্রশ্রয় দেয়, ধর্ষকের স্ত্রীও তাকে প্রশ্রয় দেয়। আমি বলবো যে এই জায়গাটার মানসিকতা যেমন আমাদের ধর্ষক যে সে ধর্ষকই, সে পুরুষ না, সে আয়কারী না, সে ডাক্তার না, সে ইঞ্জিনিয়ার না, সে বড় পেশাজীবী না, সে রাজনীতিবিদ না, ধর্ষক ধর্ষকের মতোই থাকবে। এবং ওই জায়গা থেকে আমাদের সামাজিকভাবে পারিবারিকভাবে কঠিনভাবে সোচ্চার হতে হবে, তা না হলে ধর্ষকরা সবসময় সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে, আবার দেখা যায় যে খুব বুক ফুলিয়ে চলে বেড়াবে। একটা ধর্ষক যখন সে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পায়, হাজার ধর্ষক তৈরি হয়। আমরা যদি মা বোনেরা ভাইরা বা সমাজে আমরা যারা বসবাস করি এই মতবাদকে আমরা বিশ্বাস করি যে একটা ধর্ষককে প্রশ্রয় দেয়া, কোনোভাবে জাস্টিফাই করা মানে হচ্ছে আমি হাজার ধর্ষক তৈরি করছি। আর রাষ্ট্রের আইনের জায়গাটা আমি বলবো যে যখনই ধর্ষক বিচারের মুখোমুখি না হয় না, বা মুখোমুখি না বলবো, বিচারের মুখোমুখি হয় কিন্তু কোনো না কোনোভাবে সে কাটিয়ে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে যে ওই যে ফাঁকগুলি আমাদের সমাজে বেশি প্রচলিত হয়ে যায়, যে এভাবে হয়েছিল সো পুলিশ এটা করেনি, আইন তাকে মানে এর থেকে রেহাই দিয়েছে। কিন্তু আইনেরও কিছু দায়িত্ব রয়েছে, সেটা আমি আইন বিশেষজ্ঞ না, তারপর আমি বলবো যে আইনের দায়িত্ব হচ্ছে যে যেটা আমরা বলি যে দ্রুততার সহিত বিচার করা, ধর্ষককে সঠিক যে কাজটা করেছে এবং সঠিকভাবে তাকে আমি আবার একটু সংশোধন করে বলছি, যে কাজটা করছে সঠিকভাবে তাকেই চিহ্নিত করা, এবং সেটার জন্য আইন এবং প্রশাসনের যেটাকে আমরা বলি ল অ্যান্ড অর্ডারের যে দায়িত্ব রয়েছে, পুলিশ সহ আমরা বিভিন্ন পর্যায়ের তাদের কঠিন রকমের দায়িত্ব রয়েছে এবং জবাবদিহিতা রয়েছে। সেইটা যদি পালন হয় তাহলে আমাদের দেশের সমাজে যেভাবে তারা বুক ফুলিয়ে চলছে সেটা চলতে পারবে না। সর্বশেষ আমি বলবো যে আমাদের বাবা মায়েরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, আমি এর আগেও কয়েকবার এটা আমরা সবসময় বিশ্বাস করি, আমরা নারী হিসাবে বিশ্বাস করি, আমি শুধু প্ল্যান ইন্টারন্যাশনাল কান্ট্রি ডিরেক্টর না, আমরা দেখেছি যে একটা মেয়েকে যখন রাস্তায় হয়রানি করে তখন তার স্কুল বন্ধ করে দেয় বাবা, কিন্তু যে ছেলেটা করছে তার কিন্তু স্কুল বন্ধ হওয়া উচিত। এই পদক্ষেপে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের নিতে হবে। আমার মেয়ে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, তার ফেসবুক বন্ধ করে দিচ্ছি, কিন্তু যে করছে হ্যারাসমেন্টের বা বুলিং করছে তাকে আমরা ধরছি না। আবার আমার মেয়ে ধর্ষিত হয়েছে, মেয়ে যদি আত্মহত্যা করে তাও দেখা যায় বাবা মা অনেক সময় কম কষ্ট পায়। আমি তুলনা করছি আত্মহত্যার সাথে ধর্ষণের, কিন্তু যদি একটা বাবা মায়ের কন্যা সন্তান ধর্ষিত হয়, আমার মনে হচ্ছে সেই বাবা মায়েদের যে সামাজিক পারসেপশন, সেই সামাজিক যে আমাদের যে বলয়টা, সেখানে এমনভাবে তাদেরকে দেখা হয় যেন তারাই সারা পৃথিবীর সকল হত্যার জন্য দায়ী। এখানে বাবা মা হওয়াটাই ওই সময় তারা অপরাধ বোধ করে। এই মানসিকতা যেমন বাবা মারও বের হয়ে আসতে হবে মানসিকতা থেকে, এবং আমাদের সমাজকেও এই যারা ধর্ষিত হয়েছে বা যে পরিবারটা এর ক্ষতির মুখোমুখি হয়েছে তাদেরকে অনেক বেশি সম্মানের চোখে দেখতে হবে আর ধর্ষককে বর্জন করতে হবে। তাহলে আমরা এই জায়গাটায় সামাজিক আন্দোলন এর জন্য আমাদের সামাজিক আন্দোলন তৈরি করা দরকার। জি মজুমদার স্যার, আমরা যদি কথাটা একটু বললো যে জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরাম তো বহুদিন থেকে কাজ করে আসছে, এবং আমার মনে আছে যে এই ফোরাম বিগত সময় কাজ করতে গিয়ে কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়েছিল, এবং আমার এটিও মনে আছে যে ডক্টর বদিউল আলম মজুমদার যে অনুষ্ঠানে যাবে সেই অনুষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে তাকে হয়তোবা বিশেষ করে এই কন্যা শিশুর কোনো অনুষ্ঠান আর রাষ্ট্রীয়ভাবে সেখানে আপনাকে অংশগ্রহণ করা থেকে হয়তোবা বঞ্চিত করেই হয়তো আমরা সেখানে অনুষ্ঠানে যেতে হতো। আমি একটা বিষয় যেটি দিদি বললেন সেটি হচ্ছে যে একটি মেয়ে স্কুল যাচ্ছে, তাকে যখন কোনো কারণে ইভটিজিং করা হচ্ছে, বুলিং করা হচ্ছে, তখন দেখা যায় তার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু যারা করছে তার কিন্তু কোনো কিছু হচ্ছে না। যে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে এই বুলিংয়ের শিকার হচ্ছে তার ফেসবুক বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের এই যে অবস্থাটা, সেটাকে আমরা কীভাবে দূর করতে পারি? এটা পুরুষতান্ত্রিকতা, এটা তো পুরুষতান্ত্রিক মানসিকতা। আমাদের নারীরাই সবসময় দায়ী, পুরুষরা নয়। এবং এই মানসিকতা, এই দৃষ্টিভঙ্গির থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু এই দৃষ্টিভঙ্গির থেকে বেরিয়ে আসা সহজ নয়, কারণ পুরুষতান্ত্রিকতা একটা দৃষ্টিভঙ্গি, এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। আমি সেদিন বলতেছিলাম যে বহু বছর পুরানো একটা শিলালিপি দেখেছিলাম মহেস্থানগড়ে, সে একজন নারীকে একজন পুরুষ চুলের মুঠো ধরে পা দিয়ে ঠেস দিয়ে মারছে। তো তার মানে কি? তার মানে হলো
এটা সংস্কৃতির অংশ। এটা শিলালিপিতে এটা প্রতিফলিত হয়েছে, কারণ এটা সমাজে সচরাচর দেখা যেত, এটাই বাস্তবতা ছিল তখনকার। তো এটা হাজার বছরের, কয়েক হাজার বছরের মধ্যে পুরনো। তার মানে আমাদের পূর্বপুরুষদেরই এই সংস্কৃতি ছিল যে পুরুষের প্রাধান্য, পুরুষতান্ত্রিকতা, পুরুষের সব কিছু, পুরুষের আধিপত্য, এই নারীর অধস্তন অবস্থা। তো এটা আমরা লালন করে আসছি, পালন করে আসছি। এবং এই পুরুষতান্ত্রিকতা শুধু পুরুষরাই নয়, নারীরাও কিন্তু এই পুরুষতান্ত্রিকতার শিকার। তো আমাদের এই অবস্থাতে উত্তরণ ঘটানো সহজ নয়, কিন্তু এর কোনো বিকল্প নেই। পুরুষতান্ত্রিকতার কারণে নারীরা যদি বঞ্চিত হয়, তাহলে নারীর বঞ্চনার কিন্তু এই বঞ্চনার শিকার কিন্তু আমরা সবাই, পুরো সমাজ। যেমন যে একটা উদাহরণ দিই, উনি ইয়ের কথা বলছেন, আফ্রিকার কথা বলছেন। আফ্রিকার অনেক দেশই কিন্তু বাংলাদেশ থেকে অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে, কিন্তু সেখানে পুষ্টিহীনতার হার কিন্তু আমাদের থেকে কম, কারণ সেখানে নারীর অবস্থা এত অধস্তন নয়। বেশ কয়েক 90-এর দশকে আমার মনে আছে একটা স্টাডি হয়েছিল, এশিয়ান এনিগমা। এনিগমা হইল ওই যে ধাঁধা, এশিয়ান ধাঁধাটা হইল এশিয়ান দেশগুলোতে অর্থনৈতিকভাবে অনেক বেশি উন্নত, কিন্তু পুষ্টিহীনতার দিক থেকে, যেমন ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এইসব সাউথ এশিয়ার দেশগুলোতে বিশেষত, সেখানে পুষ্টিহীনতা ব্যাপক, কিন্তু অর্থনৈতিক দিক থেকে এগিয়ে আফ্রিকার দেশগুলোর তুলনায়। তো ওই যে গবেষণার মাধ্যমে দেখানো হয়েছে, ওখানে নারীর অবস্থা, আমাদের দেশে পুষ্টিহীনতার মূল কারণ হলো নারীর অধস্তন অবস্থা। আর ওখানে নারীর অবস্থা অত অধস্তন নয়, যার ফলে পুষ্টিহীনতার কিন্তু এত প্রকট নয়, এত ভয়াবহ নয়। তো তার মানে কি, আমাদের নারীর অধস্তন অবস্থার কারণে ওই যে একটা কথা প্রচলিত আছে, দে ইট লাস্ট অ্যান্ড দি লিস্ট। তারা সবার পরে খায়, কিছু থাকলে খায়, যেখানে অভাবের সংসারের বিশেষতা এটা ছিল। এখন আমাদের অভাব অনেকটা কমে গিয়েছে, আমাদের যে এই যে খাদ্য নিরাপত্তা অনেক বেড়েছে, কিন্তু এই যে নারীরা যে এক সময় দেখা যেত গ্রামেগঞ্জে সবচেয়ে শুকনো ব্যক্তিরা ছিল নারী। তো এই অপুষ্ট নারী অপুষ্ট সন্তানের জন্ম দেয়, এবং এই অপুষ্ট সন্তান থেকেই তারা ওই যে বঞ্চিত হতে থাকে শিশুকাল থেকে। ইনফ্যাক্ট অপুষ্টির দুষ্ট চক্র বলে একটা কথা আছে, যে জন্মের পর থেকে কন্যা শিশুরা বঞ্চিত হয়ে থাকে, বাবা মার দ্বারাই বঞ্চিত হয়। এবং অনেক গবেষণায় দেখা গিয়েছে যে শিশু বয়সেই যে পুষ্টিহীনতার হার কন্যা শিশুদের বেশি ছেলে শিশুদের তুলনায়, কারণ ওই ছোটবেলার থেকেই মা বঞ্চিত করছে। তো এইভাবে, এবং এরপরে তারা স্কুল থেকে বঞ্চিত হয়, মেয়েরা অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, এবং বয়স্ক পুরুষের সাথে, এবং দ্রুতই তারা গর্ভবতী হয়ে যায়। এবং এই গর্ভবতী নারীরা কারা? যারা শিশু, এবং তারা অপুষ্ট, বঞ্চিত, লেখাপড়া ইত্যাদি অন্যান্য সুযোগ সুবিধা, চিকিৎসা সেবা থেকে সব কিছু থেকে বঞ্চিত, এবং তারা অপুষ্ট সন্তান জন্ম দেয়। অপুষ্ট সন্তান ছেলে মেয়ে দুটোই অপুষ্ট হয়, কিন্তু বঞ্চনা শুরু হয় জন্মের পর থেকেই। তো আবার সেই অপুষ্টির দুষ্টচক্র চলতে থাকে। তো এটার পরিণতি কিন্তু ভয়াবহ। আরেকটা মেডিকেল টার্ম আছে, এটাকে বলা হয় ফিটাল প্রোগ্রামিং। ফিটাস অবস্থায় আমি এই যে আমার মায়ের গর্ভে আমার মা কত ওই যে সুস্বাস্থ্যের অধিকারী তার উপর নির্ভর করে, কিন্তু আমার ভবিষ্যৎ স্বাস্থ্য। বাংলাদেশে দেখা গিয়েছে যে বাংলাদেশে মানুষের মধ্যে ডায়াবেটিস এবং যে হৃদরোগের হার অনেক বেশি। এমনকি যেসব দেশে ধূমপান করে, যেসব দেশে খাদ্যাভ্যাস ভিন্ন, সেসব দেশ থেকে তুলনায়ও আমাদের দেশে বেশি। এবং এগুলো কিন্তু এই হৃদরোগ এবং ডায়াবেটিস এগুলো বলে ডিজিজেস অফ দি অ্যাফ্লুয়েন্স,
মানে সমৃদ্ধির ব্যাধি, যারা যেসব সমৃদ্ধ সেই সব দেশে, কিন্তু আমার দেশে এটা হয় কারণ ওই যে ফিটাল প্রোগ্রামিং, ফিটাস অবস্থায় এই যে তার ভবিষ্যৎ নিয়তি নির্ধারিত হয়ে যায়। কারণ ফিটাস যদি কম পুষ্টি পায় তাহলে তার যেই সব সিস্টেমগুলো তার জন্য গুরুত্বপূর্ণ, তার বেঁচে থাকার জন্য, যে অর্গানগুলো তার ডেভেলপ করার কথা, মানে যেই প্রতিরোধ ক্ষমতা সব ক্ষেত্রে সবগুলো তার গজায় না, গড়ে ওঠে না। তাকে বাঁচিয়ে রাখার জন্য যে সিস্টেমগুলো ওই যে অপরিহার্য, সেগুলোতেই ওই সামান্য যে পুষ্টি হতে যায়, যার ফলে ডায়াবেটিস, পরবর্তী জীবনে যে ডায়াবেটিস প্রতিরোধ করার যেই সিস্টেম, যেই ক্ষমতা, সেটা তার গড়ে ওঠে না। তার এই যে হৃদরোগ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে না, যার ফলে মানে গবেষণার পর গবেষণা দেখা গিয়েছে আমরা সাউথ এশিয়াতে যারা জন্মগ্রহণ করেছি তাদের, আমরা যেখানেই যাই আমাদের হৃদরোগের হার এবং ডায়াবেটিস হার অনেক বেশি, বিকজ অফ এই যে জন্মের আগ থেকে আমাদের ভবিষ্যৎ পরিণতি নির্ধারিত হয়েছে। তাই নারীর অধস্তন অবস্থা, নারীর প্রতি বঞ্চনা, যার ফলে আমরা সবাই বঞ্চিত হই, আমাদের পুরো সমাজ, পুরো জাতি বঞ্চিত হয়। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আবার একটা বিরতি নিচ্ছি। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর বদরুদ্দীন আলম মজুমদার, রয়েছেন কবিতা বোস। আমরা দুজন অতিথিকে নিয়ে আবার ছোট্ট বিরতির পর একই আয়োজনে ফিরে আসবো। আমরা নারীর প্রতি সহিংসতা এবং সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে ইস্পানি মির্জা পশুপারাতিতে কথা বলছিলাম। আমাদের সাথে রয়েছেন ডক্টর বদরুদ্দীন আলম মজুমদার, রয়েছেন প্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস। আমরা একটু বুদ্ধি করে অনুষ্ঠানের সাথে সমসাময়িক প্রেক্ষাপটটা জুড়ে দিয়েছি। সেটা তার কারণটা হচ্ছে কি, আমরা যেহেতু মজুমদার স্যারকে পেয়েছি, সে কারণে একটু জানবার আগ্রহ থেকেই নারীর প্রতি সহিংসতার সাথে সেরা জুড়েছে। এবং সে কারণেই প্রসঙ্গতে আমি স্যার আপনার কাছে যদি আসি, যে আপনি জাতীয় ঐক্যমত কমিশনের গুরুত্বপূর্ণ একজন সদস্য হিসেবে কাজ করছেন, ঐক্য প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কি কোনো শঙ্কা আপনি আছে কিনা, মনে করেন কিনা? এই প্রশ্নের তো আমার কাছে উত্তর নাই। এখন এটা তো আমার উপর নির্ভর করে না, এবং সামগ্রিক অবস্থার আপনি কি এটা অনেকের উপর নির্ভর করে। এখন মূলত বলটা আমাদের রাজনৈতিক দলের কোর্টে। এখন আমাদের রাজনৈতিক দল যত দ্রুত বলটা খেলবে, তার মানে তারা কি করবে এই ব্যাপারে তাদের মতামত দেয়, এবং কি ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছবে তার উপর নির্ভর করে। তো তারা যত দ্রুত তাদের মতামত প্রকাশ করবে, এবং তারা যদি বলে যা সংস্কার করা দরকার করে ফেলেন, এবং এরপরে নির্বাচনের আয়োজন করেন, তাহলে তো দ্রুত হতে পারে। আর তারা যদি এ নিয়ে গড়িমসি করে, আমি আশা করব তা হবে না, তা দীর্ঘায়িত হতে পারে। তো আমি আশা করি যে আমি যেটা আশান্বিত যে একটা পরিবর্তন হওয়া দরকার, এটা অনেকেরই আকাঙ্ক্ষা। কারণ আমাদের যে গত জুলাই যে গণ অভ্যুত্থান হলো, এর মাধ্যমে তো অনেকে প্রাণহানি হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এটা আমাদের জন্য একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করে দিয়েছে। যেই কর্তৃত্ববাদী কাঠামো গড়ে উঠেছে আমাদের দেশে, আইন কানুন বিধিবিধান প্রতিষ্ঠানের যে সকল পরিবর্তন করেছে, যেই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, সেগুলোই কিন্তু এই কর্তৃত্ববাদী ব্যবস্থা জন্য দায়ী। তো এখন আমরা যদি আবারও একটা দ্রুত নির্বাচন করি, এই কর্তৃত্ববাদী যেই কাঠামো গড়ে উঠেছে, যে নিয়ম নীতি বিধিবিধান এবং আইন কানুন যেগুলো কর্তৃত্ববাদ সৃষ্টিতে সহায়ক ভূমিকা পালন করেছে, তো এগুলোর ব্যাপারে যদি আমরা কোনো কার্যকর ব্যবস্থা না নেই, তার মানে আমরা এগুলোর সংস্কার না করি, তাহলে কিন্তু আবারও আমাদের সেই সম্ভাবনা থেকে যায় যে আবারও কর্তৃত্ববাদ ফিরে আসার। তো আমি আশা করি যে আমরা সবাই এটা উপলব্ধি করতে পারবো। আমরা যদি আরও একটু ফিরে যাই অতীতের দিকে, যে 2007-এ কিন্তু অনেকগুলো প্রস্তাব এসেছিল সংস্কারের, এবং অনেকগুলো আইন কানুন, আইনের খসড়াও তৈরি হয়েছিল, এমনকি অনেকগুলো অধ্যাদেশও জারি হয়েছিল, এবং কতগুলো এই অধ্যাদেশগুলো এই যে সংস্কারের প্রতিফলন ছিল, এই অধ্যাদেশগুলো।
কিন্তু পরবর্তীতে সরকার এগুলো অনুমোদন করেনি। নির্বাচিত সরকার, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসছে 2008-এর নির্বাচনের মাধ্যমে, তারা এগুলো বাস্তবায়ন করেনি। তো তার মানে আমরা এই যে সংস্কারগুলো দাবি ছিল তখন, সেই সংস্কারগুলো আমরা প্রয়োগ করি নাই, বাস্তবায়ন করি নাই। শুধু তাই নয়, বরং এটা নিয়ে অনেক হাসি তামাশা করা হয়েছে। বস্তুত সংস্কারটা একটা গালিতে পরিণত হয়েছে। সংস্কারবাদী বলে ওই যে একটা গালি সৃষ্টি হয়েছিল। তো তার মাসুল কিন্তু আমরা দিয়েছি। তখন যদি কি সংস্কারবাদী গালিটা আছে নাকি না? আই হোপ নট। আমি আশা করি আমরা অতীত থেকে শিক্ষা গ্রহণ করব, যেটা আবারও আমি বলতে চাই, যে আইন কানুন, বিধিবিধান, পদ্ধতি, কাঠামো, প্রতিষ্ঠান যে কর্তৃত্ববাদ সৃষ্টি করেছে, ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, সেটা যদি অবসান না ঘটে, আবারও আমরা একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হইল ধরে নিলাম, তো ওই কাঠামো কিন্তু আবারও ফিরিয়ে আনার সেই সম্ভাবনা থেকে যায়। তো আমাদের সামনে একটা সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে, সম্ভাবনা দ্বার একটা নতুন বাংলাদেশ গড়ার, একটা যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার, যেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার নিশ্চিত হবে, সেরকম বাংলাদেশ গড়ার একটা সম্ভাবনা দ্বার উন্মোচিত হয়েছে। এখন আমরা এটাকে স্বাগত জানাবো কি জানাবো না, তা নির্ভর করবে আমাদের প্রজ্ঞা, আমাদের সাহসিকতা, আমাদের যে ভবিষ্যৎ সম্পর্কে আমাদের যে ফার সাইটেডনেস ইংরেজিতে যেটা বলে। তো আমি আশা করি যে আমরা সবাই আমরা যেই সম্ভাবনার দ্বার আমাদের সামনে উন্মোচিত হইল চরম আত্মত্যাগের কারণে, চরম আত্মত্যাগের ফলে, এই সম্ভাবনাকে আমরা বাস্তবে রূপায়িত করব আমি আশা করি। জি, আমি আরও দুটো প্রশ্ন একটু পরে আসবো। আমি কবিতা বোস, আপনাকে যদি আসি, আমরা যে আলোচনাটা করছিলাম নারীর প্রতি সহিংসতা নিয়ে, আসলে এখন আমাদের একটা জায়গায় আমরা কিন্তু একটা দাঁড় হয়েছি আমরা সবাই মিলে, যে আসলে দর্শক যারা এই নারী নিপীড়ন করছে, যারা নারীর প্রতি সহিংসতা করছে, আমাদের আসিয়ার মৃত্যু কিন্তু সকলকে কিন্তু একটা ঐক্যবদ্ধ অবস্থা দাঁড়িয়েছে। আমি জানি না আসিয়ার হত্যার দায়ে যারা অভিযুক্ত তাদের বিচার হলে কি সব শেষ হয়ে যাবে কিনা, সেটি কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে, কারণ এখনও প্রতিনিয়ত কিন্তু সহিংসতা চলছে। তো সে অবস্থার প্রেক্ষাপটে আপনি একটা ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানে কাজ করেন, আপনার কাছে মনে হয় যে আমরা আমাদের করণীয় কি, কোনো সুপারিশ কি আছে রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, নাগরিকের জন্য, সকল যারা আমরা উৎকণ্ঠিত থাকি আমাদের জন্য? আমাদের এই মুহূর্তে আমরা যদি বর্তমান সরকারের যে কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দেখি আসিয়ার মৃত্যুর কে কেন্দ্র করে, এবং বিশেষ করে মৃত্যুর আগেই যেভাবে ওর ধর্ষণের এই ঘটনাকে কেন্দ্র করে যে প্রতিশ্রুতি, যে জিরো টলারেন্স একটা ভূমিকা নিয়েছে, এর পাশাপাশি আমাদের দেশের কিন্তু আইন রয়েছে যে ধর্ষক এবং এই ধরনের ঘটনায় তারা কত দিনের মধ্যে মানে বিচার কার্য সম্পন্ন করতে হবে। আমাদের বিশ্বাস যে জিরো টলারেন্সের পাশাপাশি যে আইনগুলি আমাদের রয়েছে সেটার বাস্তবায়নের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব আসামিদেরকে আইনের আওতায় এবং এর কার্যকরী করা। হ্যাঁ, মানে অনেক সময় হয় যে বিলম্বিতের ধরনটা কিন্তু অনেক সময় ভিন্ন রকমের। হ্যাঁ, পর্যাপ্ত আলামত পাওয়া যায় না, বা পর্যাপ্ত এভিডেন্স বা তথ্য পাওয়া যায় না, এরকম অনেক কিছু আছে। কিন্তু যদি সরকার আলটিমেটাম যেহেতু দিয়ে দিয়েছে যে 90 দিনের মধ্যে হবে, বা আইনেও আমি বলবো যে সরকারের দেওয়ার দরকার আছে, পাশাপাশি আমাদের আইনও রয়েছে, সেটুকুরও যদি সঠিক বাস্তবায়ন হয় তাহলেও কিন্তু খুব দ্রুত আইন কার্যকর করা। আমরা যদি ফিরে যাই আজ থেকে ধরেন প্রায় 25-30 বছর আগের ঘটনা, যে যখন অ্যাসিড নিক্ষেপ এদেশে খুব বেশি চলত, আপনি দেখবেন এখন কিন্তু অ্যাসিড নিক্ষেপের বিচার কার্য খুব দ্রুত হয়, এবং এই যে মানে বিচার যে দ্রুত হয়েছে এবং শাস্তি হয়েছে, যথাযথ শাস্তি, এর ফলে কিন্তু এখনই সমাজ থেকে অনেকখানি এই কার্যক্রমের মানে আমরা বলতে পারি হ্রাস পেয়েছে। একেবারে চলে গেছে তা না। তো ধর্ষণের মতো এই কাজটিও কেন আমরা ওইভাবে রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে দ্রুতভাবে করতে পারছি না? যদি আমরা পারি তাহলে একদিক থেকে একটা দৃষ্টান্ত তৈরি হবে, আর একটা দিক থেকে আমি বলবো যে আমাদের সচেতনতার জায়গা, যে জায়গাটা আমাদের মানে তৈরি করতে হবে সামাজিকভাবে, যে ধর্ষণকে যেন আমরা
মানে সামাজিক অপরাধ হিসাবে চিহ্নিত করি, সেটা পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, এবং যারা ধর্ষক এবং কেন এই দিকে আমাদের সমাজে মানুষগুলি, বিশেষ করে যুবক বলেন, মানে প্রৌঢ় বলেন, বয়স্ক বলেন, এখন আর কোনো বয়স নাই, কিন্তু যারা ধর্ষণ করছে তাদের কোনো বয়স সীমা নাই। তাহলে কেন এই সামাজিক অবক্ষয়ের দিকে আমরা যাচ্ছি, সেই জায়গাগুলিতে আমাদের জনসচেতনতা তৈরি করা। সর্বশেষ বলবো যে আইনের শাসন যদি সঠিকভাবে কার্যকরী হয়, তাহলেই আমরা শুধু আজকের এই পরিস্থিতি আর দ্বিতীয়বার আমাদের হবে না। আর আসিয়ার মৃত্যু আমাদের কেন একটা দৃষ্টান্ত হবে, আমাদের কিন্তু হাজার হাজার দৃষ্টান্ত এভাবে চলে আমাদের হাতের মুঠোয় আছে। তাই আসিয়া সহ সকল ঘটনার যেন দ্রুত বিচার হয়, তাহলে আমরা মনে করি যে এর যে রেখাটা নিচের দিকে যাবে, উপরের দিকে যাবে না। নিশ্চয়ই। আমি প্রফেসর মজুমদার, ডক্টর মজুমদার, একটু শেষের দিকে আপনার কাছে আমি ওই সমসাময়িক প্রসঙ্গে একটু আসি। নির্বাচন কমিশনের রিপোর্ট আপনারা দিয়েছেন, কিন্তু কমিশনের সুপারিশের আগেই অনেক বিষয় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে, আমরা দেখতে পেয়েছি, গণমাধ্যমে দেখেছি, আপনার সাক্ষাৎকারও দেখেছি। সে জায়গায় একটু মন্তব্য করবেন কিনা, আপনাদের রিপোর্ট এবং তাদের সিদ্ধান্ত কোথাও কোনো ঘাটতি আছে কিনা? আমার মনে হয় আমাদের নির্বাচন কমিশনার একটু অপেক্ষা করলেই ভালো হতো, এবং কতগুলো সংস্কার কমিশন ঘটতে হয়েছে। সংস্কার কমিশনগুলো আমরা, বিশেষত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, আমরা প্রায় 200টার মতো সুপারিশ করেছি, 2 শতাধিক আমি বলবো সুপারিশ করেছি। তো এগুলো বাস্তবায়ন করা দরকার। তো এই সুপারিশগুলো তো, যে এগুলো এই যে সুপারিশের খাতিরে সুপারিশ করা হয়নি, এবং এই সরকার যে এই কমিশনগুলো গঠন করা হয়েছিল ও গঠন করেছে, এটা তো জাস্ট গঠন করার জন্য গঠন করেনি। কতগুলো আমরা কতগুলো সুপারিশ প্রণয়ন করব, সুপারিশ দেব, এবং তার ভিত্তিতে কতগুলো পরিবর্তন আসবে। তো এখন যদি এর আগেই যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তো এই পুরো কার্যক্রমটাই অর্থহীন। আপনাদের সাথে কোনো রকম কোনো যোগাযোগ বা কোনো কিছু করা হয় কিনা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের পূর্বে নির্বাচন কমিশনের পক্ষ থেকে? না, তাদের কিছু আপত্তি আছে, তারা প্রকাশ্যভাবে বলেছে, আমাদেরকে লিখিতভাবে বলেছে তাদের কিছু কিছু আপত্তি আছে। তো এই আপত্তিগুলো সুরাহা হতে হবে। তো কি ধরনের আপত্তি ছিল স্যার তাদের? এই যে, যেমন তাদের একটা আপত্তি হলো, আমরা বলেছি যে নির্বাচনের পরে 48 ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনটা সার্টিফাই করবে, নির্বাচনটা সঠিক হয়েছে এই ব্যাপারে একটা ঘোষণা দেবে, দায় নেবে। নির্বাচন কমিশন দায় নেবে। এখন তো নির্বাচনী ফলাফল ঘোষণা করে রিটার্নিং অফিসাররা, এবং নির্বাচন কমিশনের কিছুই করার থাকে না, তারা কিছুই করে না, তারা গেজেট প্রকাশ করে দেয়। তো আমরা বলছি যে 48 ঘন্টার মধ্যে তারা পুরো নির্বাচনটাকেই তারা পর্যালোচনা করে একটা সার্টিফাই করবে, এটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, তাহলে তারা কোথায় হইল না, কেন হইল না, তার জন্য ব্যবস্থা নেবে। দরকার হলে যদি সারা দেশে যেমন 2018-র মতো নির্বাচন যদি হয়, মধ্যরাতের ভোট হয়, তাহলে পুরো নির্বাচনকে তারা বাতিল করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। কিংবা কোথায় কোথায় যদি যেখানে সমস্যা আছে সেগুলো বাতিল করতে পারে, কিংবা তারা ওই নির্বাচনী ফলাফলগুলো গ্যাজেট প্রকাশ বন্ধ করতে পারে, বন্ধ করে তারা তদন্ত করতে পারে, তদন্ত সাপেক্ষে তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু এখন নির্বাচন কমিশন কোনো কিছুই করে না। তারা বলে যে এটা গ্যাজেট হয়ে গিয়েছে, এখন ওই যে ট্রাইব্যুনাল যাবে, আর ট্রাইব্যুনাল আর কোনোদিন শেষ হয় না। একটা মামলা ছাড়া আর কোনো মামলারই এই ট্রাইব্যুনালে কিন্তু সমস্যার সমাধান হয়নি, আমার যতটুকু মনে পড়ে। সুধাংশু শেখর হালদার, তাও তিনি সেই সুফল ভোগ করে যেতে পারেন নাই। তো এই আমরা যে এটা একটা তাদের, আমরা আমার কাছে বোধগম্য না। আরেকটা হলো, যেমন তাদের আরেকটা আপত্তি হলো যে আমরা বলেছি যে নির্বাচন কমিশন যখন তাদের মেয়াদ শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে যদি কোনো রকম অভিযোগ ওঠে যে তারা কোনো রকমভাবে নির্বাচনকে প্রভাবিত করেছে, কিংবা তারা শপথ ভঙ্গ করেছে, তারা কিন্তু শপথ গ্রহণ করা যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে, তারা একটা সাংবিধানিকভাবে স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার, তাদের বিরুদ্ধে হয়তো মামলা করা যায়, কিন্তু এটাও দীর্ঘসূত্রিতা, এটাও সহজ নয়।
এবং এই যে 2018, 2014, 2024 કોઈ মামলা হয়েছে, মামলা হয় নাই। তো আমরা বলেছি যে তাদের দায়িত্ব শেষ, তারা যখন আর মেয়াদ শেষ হওয়ার পর তাদের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে তখন একটা সংসদের উচ্চকক্ষের একটা কমিটির মাধ্যমে তাদের বিরুদ্ধে তদন্ত হবে, তদন্তের ফলাফলটা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করবে। তারা এটাও তাদের কাছে গ্রহণযোগ্য নয়। এখন এটা আমি জানি না কেন গ্রহণযোগ্য নয়। তারা যদি কোনো অন্যায় না করে তাদের বিরুদ্ধে, তো তাদের আশঙ্কা হলো এটা তাদের বিরুদ্ধে মানে ব্যবহৃত হতে পারে, মানে অপব্যবহার হতে পারে এই দায়বদ্ধতার এই যে বিধানটা। তো এখন তারা অন্যায় না করলে এটা তো একটা গার্ড রেইল। আমরা যেমন সিঁড়িতে আমরা একটা রেলিং দেই, কারণ যাতে কেউ পড়ে না যায়। তো এখন আবার কেউ পড়ে যেতে চাইলে ওই উপর দিয়ে লাফ দিয়ে পড়তে পারে, কিন্তু গার্ড রেলের উদ্দেশ্য হলো তারা যেন পড়ে না যায়। তো তারা অন্যায় না করলে তো তাদের বিরুদ্ধে এগুলো প্রয়োগ হবে না, কিন্তু যারা অন্যায় করেছে তারা যেন পার পেয়ে না যায়, সেটাই এই ধরনের আরও কিছু কিছু বিষয় আছে। যেমন তারা ওই যে আরেকটা বিষয় হলো তাদের আপত্তি হলো, যেমন হ্যাঁ তাদের একটা সাংবিধানিক ওই যে সাংবিধানিক ক্ষমতা হলো তাদের সীমানা পুনর্নির্ধারণ করা, কিন্তু এই যে নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণ সম্পর্কে ব্যাপক অভিযোগ আছে, বিশেষত একটা বড় দলের পক্ষ থেকে ব্যাপক অভিযোগ আছে। তাদের অভিযোগ হলো 2008 সালে এই সীমানা পুনর্নির্ধারণ করেই তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে ইচ্ছাকৃতভাবে। তো আমরা বলেছি যে এই যে একটা বিষয়, এটা নিয়ে নির্বাচন কমিশন ঝুঁকির মধ্যে থাকে, তাদের বিরুদ্ধে এটা নিয়ে এই যে তারা বিতর্কিত হতে পারে। তো আমরা বলেছি যে এটা ভবিষ্যতে এটা যেন একটা স্বাধীন কর্তৃপক্ষের মাধ্যমে সীমানা পুনর্নির্ধারণ করা হয়, এক্সপার্টদেরকে দিয়ে, যেটা প্রায় পৃথিবীর সব দেশেই আছে, একটা এক্সপার্টদের মাধ্যমে এটা করা। তারপরে এবং এবার যেহেতু ওই সংবিধান সংশোধন করা যাবে না, তো এবার নির্বাচন কমিশনেরই উদ্যোগে একটা যেন কমিটি গঠন করা হয় এক্সপার্টদেরকে নিয়ে, যারা এটা করবে, কিন্তু তারা এটা নিজেরা করতে চায়। তো আমাদের এই প্রস্তাবের উদ্দেশ্য হলো তারা যেন বিতর্কের মধ্যে না পড়ে, এবং এটা আর সীমানা নির্ধারণ কিছু সময় লাগে, এবং এর জন্য ওই যে নিরপেক্ষ এক্সপার্ট কমিটিতে করলেই তাদের উপর দায়বদ্ধতা থাকবে। তো এটাও তারা পছন্দ করছে না। আরেকটা জিনিস তারা পছন্দ করছে না যে এই যে এনআইডি ব্যবস্থাপনা। আমরা বলেছিলাম, আমরা সুপারিশ করেছিলাম এনআইডি এটা যেন একটা স্বাধীন কর্তৃপক্ষ। আমরা প্রথমত সুপারিশ করেছি যে এনআইডি ব্যবস্থাপনা কিন্তু এই একটা অধ্যাদেশের মাধ্যমে, অধ্যাদেশিক আইনের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এবং আমি প্রথম এর ব্যাপারে ওয়ান অফ দি ফার্স্ট এর ব্যাপারে সোচ্চার হয়েছিলাম 2021 সালে। আমি মনে আছে আমি লিখেছিলাম। তো কারণ ওটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনোভাবেই নেওয়া উচিত হয়নি। তো আমরা সুপারিশ করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা ফিরিয়ে আনা হয়, কিন্তু এরপরে আমরা সুপারিশ করেছি এরপরে এটা যেন আগামী 7 বছরের মধ্যে এটা একটা স্বাধীন কর্তৃপক্ষ গঠন করে এটা হস্তান্তর করা হয়। কারণ এটা এত ব্যাপক, এটাতে এটাতে এনআইডিতে এখন সব কিছুতে ব্যবহৃত হয়, এবং এটাতে বার্থ রেজিস্ট্রেশন যুক্ত হবে, আর ব্যাপক ওই যে এটা স্বাধীন একটা কর্তৃপক্ষের কাছে। আর শুধু তাই নয়, আমাদের কিন্তু এই অতীতে আমাদের যে ব্যক্তিগত তথ্য কিন্তু পাচার হয়ে গিয়েছে, বিক্রি হয়ে গিয়েছে, এবং শুধু তাই নয়, এই নিয়ে ব্যাপক অভিযোগ আছে, এনআইডি নিয়ে ব্যাপক অভিযোগ আছে। তো এবং আর এটা টেকনিক্যাল বিষয়। আর নির্বাচন কমিশন অনেক কাজ, নির্বাচন করে অনেক কাজ, তারা সেটাও এখন মনে করেন এখন এটা তো এটা যৌক্তিক। আমাদের তো কোনো স্বার্থ নেই। আমরা তো চেয়েছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেন না যায়, কারণ সেখানে ঝুঁকি আছে। আমরা নির্বাচন কমিশনে আনার জন্য আমরা সুপারিশ করেছি, এটা আনাও হয়েছে। আমাদের সুপারিশটা আমাদের বোধহয় যে কোনো ওই কমিশনের ব্যাপারে বলতে পারবো যে প্রথম যেই সুপারিশটা বাস্তব হয়েছে এটা। কিন্তু আমরা মনে করি, এবং আমরা অনেক এক্সপার্টের সাথে কথা বলেছি, যে তাদের প্রস্তাব হলো এটা একটা স্বাধীন কর্তৃপক্ষের কাছে যাওয়া উচিত, কারণ এটা টেকনিক্যাল বিষয়, এবং এই টেকনিক্যাল বিষয় অনেক কিছু পাচার হয়ে যায়। আর অনেক আমরা তো প্রতিনিয়ত আমরা এই যে অভিযোগ শুনি, তো এটা যেন
এটার ইন্টিগ্রিটি জি যেন কোনোভাবে তাহলে এই নষ্ট চারটা না হয়। বিষয় মূলত একটা দ্বিমত তৈরি হ্যাঁ, হয়েছে এটা এবং সেটা আরো নিশ্চয়ই- ছোটখাটো নিশ্চয়ই আছে। আমরা অন্য কোনো আয়োজনে শুনবার চেষ্টা করব। মিস কবিতা বোস, শেষ করছি, আমরা আসলে আলোচনাটা দীর্ঘায়িত করতে পারলাম না, আপনার কাছে আরেকটু শুনতে পারলে ভালো হতো। তবে একটা বিষয় নিপীড়ন যখন আপনার কোনোভাবে কোনো আশ্রয় প্রশ্রয় পায়, যখন আমরা আন্ধা কানুন হয়ে যায়, তখন কিন্তু বিচারহীনতার সংস্কৃতি মাথা জেগে ওঠে। এবং সে কারণে দর্শক, আমরা আজকে যেটি বললাম নারীর প্রতি সহিংসতা নিয়ে আমরা যে আলোচনাটা করলাম, সেই আলোচনায় আমরা মনে করি যে বিচারহীনতার সংস্কৃতি কোনোভাবেই বাংলাদেশে আর প্রশ্রয় পাবে না। আমরা ধর্ষককে প্রতিহত করতে চাই, ধর্ষককে আমরা না বলতে চাই, এবং সমাজ থেকে যাতে ধর্ষকের নাম ধর্ষকই হবে, যেটা আমাদের কবিতা বোস বললেন, তিনি ডাক্তার কিনা, তিনি ইঞ্জিনিয়ার কিনা, তিনি ম্যাজিস্ট্রেট কিনা, তিনি বড় আইনজীবী কিনা, সেটি তার বড় বিষয় নয়। তিনি ধর্ষক হিসেবে যাতে সমাজে তাকে ঘৃণিত হিসেবে আমরা বিচার করি, সেই ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আমাদের এই গণতান্ত্রিক পন্থায় যে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ চলছে, সে দেশের এই যে ধর্ষকের যে বিচারের ব্যবস্থা নিয়ে সারা দেশবাসী সোচ্চার হয়েছে, তাতে আমরা প্রতিবাদী হয়ে এক সুরে একতালে এক লয়ে আমরা এগিয়ে যাব বিশ্বাস রেখে আমাদের আজকের আয়োজন এখানে শেষ করছি। ডক্টর বদিউল মজুমদার এবং কবিতা বোস, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরও কৃতজ্ঞতা জানিয়ে আবার আগামীকাল অনুষ্ঠান দেখার মধ্যে দিয়ে শেষ করছি। ইস্পানী মির্জাপুর, শুভরাত্রি। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।